তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বংশগতির কতগুলি প্রাথমিক বিষয়বস্তু নিয়ে। বংশগতি কাকে বলে? জীবের যে জৈবিক, শারীরবৃত্তীয় এবং ব্যবহারিক বৈশিষ্ট্যগুলি তার পূর্বপুরুষের মাধ্যমে পরবর্তী পুরুষে অর্থাৎ এক প্রজন্ম থেকে আর অপর প্রজন্মে স্থানান্তরিত হয়, সেই স্থানান্তরণের পদ্ধতিটিই হলো বংশগতি। এবং এই স্থানান্তরণের বংশগতির যে অংশটি, এই স্থানান্তরণের যে পদ্ধতিগুলি, যে জীববিদ্যার যে অংশটিতে আলোচনা করা হয় তাকেই কিন্তু আমরা বংশগতি, সেই অংশটিকে আমরা কিন্তু বংশগতি বলবো। এরপরে দেখো কতগুলি শব্দবন্ধ আছে এখানে, যেমন ট্রেড। জীবের কিছু বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে আমরা ট্রেড বলবো, খুব সাধারণভাবে বলতে গেলে। যেমন লাল রং এবং সাদা রং, বা বাহ্যিকভাবে প্রকাশিত লাল রং এবং সাদা রং কোনো একটি প্রাণীর, তাহলে সেক্ষেত্রে এই প্রকাশিত বৈশিষ্ট্যগুলিকে বা প্রকাশিত জীবের যে চরিত্রগত বৈশিষ্ট্য, এইগুলিকে কিন্তু আমরা ট্রেড বলবো। এরপরে দেখো প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কাকে বলবো এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলবো? প্রকট বৈশিষ্ট্য বলতে যে যখন দুটি পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যর মধ্যে উপস্থিত নিয়ন্ত্রণকারী জিন যখন দুটোই উপস্থিত থাকছে, কিন্তু একটি প্রকাশিত হচ্ছে, অপরটি প্রকাশিত হতে পারছে না, যেটি প্রকাশিত হচ্ছে তাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলবো। যেমন ধরা যাক এখানে যে কোনো একটি জীবের দেহের বর্ণ কালো এবং লাল। ধরা যাক কালোটি হচ্ছে প্রকট এবং লালটি হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে কালো বৈশিষ্ট্যকারী নিয়ন্ত্রণকারী জিন এবং লাল বৈশিষ্ট্যকারী নিয়ন্ত্রণকারী জিন যখন দুটি কপি উপস্থিত থাকছে, তখন কিন্তু কালো বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটি প্রকাশিত হচ্ছে এবং লাল বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটি প্রকাশিত হতে পারছে না। এবং তাহলে এই কালো বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটিকে কিন্তু প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বলা হবে। এবং এটি কিন্তু প্রকট বৈশিষ্ট্য, কারণ কালো বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটি কিন্তু লাল বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটিকে ঢেকে দিচ্ছে। সে কিন্তু লাল বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটি উপযুক্ত পরিমাণে প্রোটিন তৈরি করতে পারছে না, যে কারণে কালো বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটি উপযুক্ত পরিমাণে প্রোটিন তৈরি করতে পারছে এবং সে তার বস্তিকে ঢেকে দিচ্ছে। এই কারণেই এই বৈশিষ্ট্য প্রকট হচ্ছে। এবার আসছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি না, এই যে লাল বর্ণ বললাম, লাল বর্ণ কখন প্রকাশিত হবে? যখন কালো বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটি অনুপস্থিত থাকবে। লাল বর্ণ নিয়ন্ত্রণকারী জিনের একটি বা দুটি কপি, সাধারণভাবে দুটি কপি উপস্থিত থাকলে তবেই প্রকাশিত হয়। কিছু রোগের ক্ষেত্রে একটি কপি উপস্থিত থাকলে প্রকাশিত হয়, যেমন হিমোফিলিয়ার ক্ষেত্রে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এটি পুরুষদের ক্ষেত্রে প্রকাশিত হয়। পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটি এক্স ক্রোমোজোম থাকে, সেই হিসেবে এক্স ক্রোমোজোমে একটি কপি থাকলেই ওটি প্রকাশিত হতে পারে, এবং এক্ষেত্রে মহিলারা ক্যারিয়ার বা বাহক হয় এবং পুরুষরা হচ্ছে ভুক্তভোগী বা ভিকটিম হয়। তা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটি, প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটির অনুপস্থিতিতেই কিন্তু প্রকাশিত হতে পারে। এরপর আসছি নিউক্লিয়ার জিনোম এবং মাইটোকন্ড্রিয়াল জিনোম, যেটা এখানে লেখা নেই। নিউক্লিয়ার জিনোম বলতে কি বলবো, দেখো এইখানে লিখেছি নিউক্লিয়ার জিনোম এবং মাইটোকন্ড্রিয়াল জিনোম। খুব সহজভাবে কিন্তু ছবির মাধ্যমে আমি খুব সহজ এক সরল একটি ছবির মাধ্যমে বলতে চেয়েছি। নিউক্লিয়ার জিনোম বলতে বা নিউক্লিয়ার বংশগতি বলতে ক্রোমোজোমের নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, এবং এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে অর্থাৎ ক্রোমোজোমাল ডিএনএ, এতে বেশিরভাগ ডিএনএটি বংশগতির বেশিরভাগ অংশটি এখানে থাকে। এটি নিউক্লিয়ার জিনোম বলা হয় বা নিউক্লিয়ার বংশগতি বলা হয়। এখানে যে ডিএনএ প্রচুর পরিমাণে ডিএনএ থাকে বা অনেক জিন থাকে, এখানে এই জিনের যে বংশানুসরণ তার নিউক্লিয়ার বংশগতি বলা হয়। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ থাকে, অর্থাৎ একটি গোলাকার ডিএনএ থেকে অনেক কম পরিমাণে জিন উপস্থিত থাকে নিউক্লিয়ার জিনোমের তুলনায়। এটি কিন্তু একটি গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএটি থাকে এটি একটি গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ, এবং এটা কিন্তু প্রত্যেকে মায়ের মাধ্যমে
পায়, অর্থাৎ মাতার মাধ্যমে পায়, পিতার মাধ্যমে কেউ পায় না। তার কারণ ফার্টিলাইজেশন বা নিষেকের সময় নিউক্লিয়ার পার্টটা কিন্তু স্পার্ম থেকে যায় বা শুক্রাণু থেকে ডিম্বাণুতে যায় এবং সেখানে কিন্তু নিষিক্ত করে, কিন্তু বাকি সাইটোপ্লাজম বা সেল অর্গানেলগুলো বা কোষ অঙ্গাণুগুলি কিন্তু শুক্রাণু থেকে ডিম্বাণুতে যায় না, যে কারণে ওগুলি ডিম্বাণুতে আগে থেকেই রয়ে যায়, যেটি কিন্তু পিতা থেকে, যে কারণে পিতা থেকে কেউ অর্জন করে না, এগুলি সবাই মাতার মাধ্যমে অর্জন করে। এবং যেহেতু মাইটোকন্ড্রিয়া থেকে এই ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার মধ্যস্থ এই ডিএনএটি থাকে, সেই হিসাবে সবাই এটি মাতার মাধ্যমে অর্জন করে, যে কারণে এটি কে মেটার্নাল ইনহেরিটেন্স বা মেটার্নাল জিন বলা হয়, বা এক্সট্রা ক্রোমোজোমাল বংশগতীয় বলা হয়, এক্সট্রা ক্রোমোজোমাল ইনহেরিটেন্স বলা হয়, বা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলা হয়, যেহেতু মাইটোকন্ড্রিয়াটি সাইটোপ্লাজমের মধ্যে থাকে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যস্থ যে ডিএনএ সেটি সেই কারণে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বা সাইটোপ্লাজমিক বংশগতি বলা হয়। এরপরে হচ্ছে কতগুলি প্রাথমিক বংশগতি, কতগুলি প্রাথমিক যে ভাগ আর কি, সেইগুলি নিয়ে একটু আলোচনা করবো। যেমন সাইটোজেনেটিক্স, ক্রোমোজোম, এক্ষেত্রে ক্রোমোজোম এবং ক্রোমোজোম মধ্যস্থ ক্রোমোজোমের যে বংশানুসরণ এবং বংশগতিতে তার যে তার যে বংশানুসরণের তারতম্যের জন্য যে পরিবর্তন, সেগুলি কিন্তু সাইটোজেনেটিক্সের মাধ্যমে আলোচনা করা, এই অংশটিতে আলোচনা করা হয়। অর্থাৎ ক্রোমোজোমের বংশানুসরণ এবং তার যে বিভিন্ন তারতম্য, সেইগুলি কিন্তু এই সাইটোজেনেটিক্স অংশটিতে আলোচনা করা হয়। পপুলেশন জেনেটিক্স আগে বলবো না, এটি নির্দিষ্ট পপুলেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সির যে পার্থক্য এবং তার জন্য যে বংশানুসরণের পরিবর্তনগুলি হয় বা বংশগতির যে পরিবর্তন বা বংশগতির যে অংশ, এই অংশটিকে বলা হয় কিন্তু পপুলেশন জেনেটিক্স। এরপরে আসছি বভারি জেনেটিক্স বা বিহেভিয়ারাল জেনেটিক্স, অর্থাৎ জিনের বহিঃপ্রকাশের পরিবর্তন বা তারতম্য এবং তার জন্য যে জীবের যে ব্যবহারিক পরিবর্তন, প্রতিটা জীব থেকে অন্য জীবের মধ্যে তার যে ব্যবহারিক পরিবর্তনগুলি হয়, কিন্তু এই আণবিক বংশগতি বিদ্যা বা মলিকুলার জেনেটিক্স অংশটিতে কিন্তু এই বংশগতির আণবিক ভিত্তিগুলি কিন্তু আলোচনা করা হয়। এরপরে দেখো ক্যান্সার জেনেটিক্স, অর্থাৎ ক্যান্সার একটি রোগ বা বাংলায় যাকে কর্কট রোগ বলা হয়, এটি কিন্তু জিনের মিউটেশনের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে এবং জিনের মিউটেশন ফলে কোষটি দ্রুত বিভাজিত হয়। কিছু জিনের অত্যধিক অর্থাৎ খুব হাইপার অ্যাক্টিভ বা অত্যধিক তারা সক্রিয় হয়ে যায়, বা কিছু জিন নেগেটিভ হয়ে যায়। টিউমার সাপ্রেসার জিনগুলি নেগেটিভ, তার লস অফ ফাংশন বা কার্যকারিতা শূন্য হয়ে যায় বা কার্যকারিতা কমে যায়, যে কারণেই জন্য কিন্তু ক্যান্সার হতে পারে অনেক সময়। তা এই যে জিনগুলি মিউটেশন বা জিনের যে আকস্মিক পরিবর্তন, এইগুলিকে কিন্তু এই ক্যান্সার জেনেটিক্সের অংশটিতে আলোচনা করা হয়। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।